গল্পের নাম নুরি মোহাব্বত। লেখিকা তাবাস্সুমতা জোয়ারি। পর্ব ৯। আহিল আদনানকে নিয়ে বেরোতেই দুজন লোক সামনে এসে বলল, এদের কি করব? তুই সিওর তুই যা ভাবছিস সেটাই? আমি যদি সঠিক না হতাম তাহলে এতদূর কিভাবে আসতাম? আসল ঠিকানায়? কারণ কি হতে পারে সেটা আমি কি করে বলবো? এদের মুখ থেকে কিছু বের করতে পারিস কি না দেখ। আমি গেলাম। ছেলের মা ওদিকে অস্থির হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। বলতে বলতে গাড়ির দিকে চলে গেল আহিল। আদনান সেই যে বাবার কাঁধে মাথা রেখেছে আর উঠানোর নাম নেই। এত কিছুর পরও আহিল খুশিমনে রয়েছে। ছেলে তাকে আজ নিজ থেকে বাবা বলে ডেকেছে। আহিল গাড়িতে বসে আদনানকে কাঁধ থেকে তুলে গালে চুমু খেল। তারপর পুরো শরীর চেক করল কোনো আঁচ আছে কিনা। কিছু নেই দেখে স্বস্তির শ্বাস ছেড়ে বলল, আই তোকে মেরেছে কেউ? আদনান কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট ফুলিয়ে কেঁদে দেওয়ার মতো করে মাথা নেড়ে বলল, উ বুকা দিচ্ছে। আদনান কেঁদে দিচ্ছে দেখে আহিল ওকে আদর করে বলল, আচ্ছা আচ্ছা কাঁদে না বাবা। চল বাসায় যাব, চকলেট দিব। কাঁদবি না? হ্যাঁ, চকলেট দিবে শুনে আদনান নাক টেনে বলল, আচ্ছা। আহিল আবার ওর ফুলো গালে চুমু খেয়ে ওকে কোলে রেখেই গাড়ি স্টার্ট দিল। অন্য সময় হলে আদনান গাড়ির সব ধরে ধরে দেখত। অবাক চোখে সব কিছু পরক্ষণ করত কিংবা আহিলকে আধো আধো বুলিতে অনেক কিছু বলত। এই কয়দিনে আদনান সম্পর্কে ভালোই ধারণা হয়েছে আহিলের। আজকে বোধহয় ভালোই ভয় পেয়েছে, তাই আহিলের বুকে পিঠ ঠেকিয়ে বসে আছে, মুখে কুলুপ এঁটে। আহিল গাড়ি চালাতে চালাতে ওর মাথায় চুমু খেয়ে বলল, পানি খাবে আদনান? আদনান আহিলের কথার কোনো উত্তর দিল না। ও শুধু অলসভাবে মাথাটা হালকা দুপাশে নাড়িয়ে বোঝাল ও পানি খাবে না। মুখেরা নেই। আহিলের মন খারাপ হল কিছুটা। ছেলেটাকে কি ভয় লাগিয়েছে? কেন যে করল এমন? ওর চঞ্চল বাচ্চাটা শান্ত হয়ে গেছে। আহিল এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাত দিয়ে আদনানের কপালে জমে থাকা হালকা ঘামটুকু মুছে দিল। সে দ্রুত বাসায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যে বাসায় ফিরে দেখে নওমি জেগে বসে আছে অস্থির হয়ে। করিডোর দিয়ে ঢুকতে দেখে আহিলের চাচা বলল, পেয়েছিস নাতিকে? কোথায় পেয়েছিস? আহিল হাঁটা থামিয়ে দিল না। হাঁটতে হাঁটতেই জবাব দিল, যেখানে রাখা হয়েছিল। বলে গটগট পায়ে ভেতরে চলে গেল। ওর এখন লক্ষ্য হল নওমির কাছে যাওয়া। মেয়েটা পাগলি হয়ে যাবে এমন করতে করতে। সে দ্রুত রুমের সামনে যেতেই নওমির কান্নার শব্দ শুনতে পেল। ওর মুখে শুধু একটাই কথা, আমার ছেলেটাকে এনে দিন, আমি আর কিচ্ছু চাইব না। ও আমাকে ছাড়া থাকেনি। কে নিল ওকে? আহিল শব্দ করেই দরজা খুলল। নওমির তবুও হেলদোল নেই। নয়না বেগম আহিলের কোলে আদনানকে দেখে বলে উঠল, ওই তো আদনান। এই নওমি, দেখ তোর ছেলে। নওমি তড়িৎ বেগে মাথা তুলে তাকাল। সত্যি কি আদনান নাকি ওর সাথে প্রতারণা হচ্ছে? একটু আগেও তো স্বপ্না আদনান এসেছিল। পরে ঘুম ভাঙতেই বুঝল এটা স্বপ্ন। এবারও যদি এমন কিছু হয়। নওমির নড়চড়বিহীন স্তব্ধ রূপ দেখে নয়না বেগম আহিলের দিকে এগিয়ে গেল। আহিল ইশারা করে আশ্বস্ত করে মুখে বলল, সব ঠিক আছে। তোমার রুমে যাও, আমি সামলাচ্ছি ওকে। চিন্তা করো না। সেটাই ভালো বাবা। নয়না বেগম আর আহিলের চাচি বেরিয়ে গেলে আহিল নওমির সামনে গিয়ে দাঁড়াল। নওমি একইভাবে তাকিয়ে আছে। নাও, তোমার ছেলেকে এনে দিলাম। আমি নওমির স্থির চাহনি দেখে আহিল আবার শুধাল, কি হল? নিবে না? এইটা তোমার ছেলে আদনান। নওমি, নওমি, এটা সত্যিই আদনান। ছুঁয়ে দেখো। আহিল এবার উঁচু কণ্ঠে বলে উঠল। নওমি যেন বাস্তবে টুপ করে পড়ল। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়াল। চোখ মুখ মুছে জিজ্ঞেস করল, সত্যি আদনানকে এনেছেন? কোথায় পেয়েছেন ওকে? কোথায় ছিল? এত প্রশ্ন পরে করবে, এখন নয়। নওমি এগিয়ে এসে আদনানকে কোলে নিতে চাইল, কিন্তু আহিলের কোল থেকে আদনান মাথায় তুলছে না। বোঝাই যাচ্ছে খুব ভয় পেয়েছে বাচ্চাটা। নওমি ওর হাত টেনে বলল, আমার কাছে আসবে না বাবা? মায়ের কোলে আসো। আদনান তড়িঘড়ি করে ওর হাত ছাড়িয়ে আহিলের গলা জড়িয়ে ধরল। তা দেখে নওমি অসহায় চোখে তাকালে ওর চাহনি বুঝে আহিল ওকে আশ্বস্ত করতে বলল, হয়তো ভয় পেয়েছে। একটু পর ঠিক হয়ে যাবে, তুমি অস্থির হয়ো না।
একটু দাঁড়াও। কিন্তু নমির যে বুক পুড়ছে। ছেলেটা কোথায় ছিল, কোথা থেকে পেয়েছে কিছুই বলছে না। এদিকে আদনানকেও কোলে নিতে পারছে না। ও যে তৃষ্ণার্তের মতো ছটফট করছে ছেলেটাকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য। ছেলেটা আসছে না কেন? মা ওকে দেখে রাখেনি বলে অভিমান করেছে? নাকি বাবা খুঁজে এনেছে বলে বাবা ভালো মা ভালো না? কিন্তু তার যে শান্তি হচ্ছে না ছেলেকে পাওয়া পর্যন্ত। আহিলও বলছে শান্ত থাকতে। ওদিকে যাকে বুকে জড়িয়ে একটু শান্তি পাবে সেই কলিজার টুকরোটাও মায়ের কোলে আসতে চাইছে না। নমি আরেকবার ওকে আদর করে ডাকল। আদনান, বাবা আসো, একটু আসো না মায়ের কোলে। তবুও আদনান তো নমির দিকে ফিরলেই না, উল্টো আহিলের গলাটা আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর চওড়া কাঁধে মুখ লুকিয়ে রাখল। ছোট ছোট হাত দুটো দিয়ে আহিলের শার্ট এমনভাবে খামচে ধরে আছে যেন এক মুহূর্তের জন্য আলগা হলেও ও আবার হারিয়ে যাবে। বোঝাই যাচ্ছে প্রচণ্ড আতঙ্কের মধ্য দিয়ে যাওয়ার পর বাচ্চাটা ভেতরে ভেতর মারাত্মক ভয় পেয়ে গেছে। নমির এখন কান্না পাচ্ছে। অলরেডি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আহিল ওর অবস্থা বুঝতে পারছে। নমিকে টেনে এক হাতে বুকে জড়িয়ে নিয়ে বলল, এইটুকুতে কাজতে হয় নাকি? আদনান একটু পরই ঠিক হয়ে যাবে রে বাবা। আহিলের কোমল কণ্ঠে বলা কথা আর বুকে জড়িয়ে ধরায় নমি আর নিজেকে সামলাতে পারল না। কেঁদে দিল ঝরঝর করে। আহিলের শার্ট খামচে ধরে আহিলের বুক চোখের পানিতে ভাসিয়ে দিচ্ছে। আহিল কিছুটা থতমত খেলেও মুহূর্তেই বুঝতে পেরে হেসে ফেলল। এক হাতে ছেলে আরেক হাতে কান্নারত বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকল সে। এতে অবশ্য খারাপ লাগল না, বরং ভালোই লাগল যে মেয়েটার ছায়ার নাগাল পেতেও আহিলকে 1000 বার ভাবতে হতো। আজ নিয়তির কোনো এক অদ্ভুত খেলায় সেই মেয়েটাই ওর বুকে আশ্রয় খুঁজে নিয়েছে। এক হাতে নিজের অস্তিত্ব জুড়ে থাকা ছেলে, আর অন্য হাতে ভালোবাসার পুরো আকাশটাকে আগলে ধরে আহিলের মনে হল পৃথিবীর সব যুদ্ধ জয় করা শেষ, এখন শুধু এই মুহূর্তটাকে স্তব্ধ করে রেখে দেওয়া যাক। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও নমির কান্নার বেগ অবশ্য কমল না। ও অনবরত আহিলের বুকে মুখ গুজে ফুপিয়ে চলেছে। কতক্ষণের জমানো ভয়, আতঙ্ক যেন এই একটা নিরাপদ আশ্রয়ের ছোঁয়া পেয়ে বাঁধভাঙা বন্যার মতো গলে বেরিয়ে যাচ্ছে। আহিল পরম মমতায় নমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আলতো করে বলল, আর কত কাঁদবে? কান্না থামাও। আমি আদনানকে তোমার কোলে দিচ্ছি। ও একটু ভয় পেয়েছে তাই কে ডাকছে বুঝতে পারেনি বোধহয়। আহিল ঘাট ঘুরিয়ে আদনানের দিকে তাকাল। ওকে আদর করে ডাকল, আদনান। এই বাঘের ছানা? বাঘের ছানা এমন লুকিয়ে থাকে? আদনান ধীরে ধীরে মাথা তুলল। আশেপাশে তাকিয়ে দেখল মা আর বাবাকে। মায়ের কান্নারত মুখ দেখে কি বুঝল কে জানে, সে মা উ বলে হাত বাড়িয়ে দিল নমির দিকে। নমি আদনানের দিকে তাকাতেই মায়ের চোখের দিকে তাকিয়ে আদনান এবার ঠোঁট প্রসারিত করে ছোট্ট একটা হাসি দিল। নমিও আলতো হেসে আদনানের দিকে হাত বাড়িয়ে দিল। আহিল ওদের দিকেই তাকিয়েছিল, ওর ঠোঁটের কোণে তখন এক চিলতে প্রশান্তির হাসি। নাও, তোমার কলিজার ভয় ভেঙেছে। এবার তোমার কোল ছাড়বে না। নমি আর এক সেকেন্ডও দেরি করল না। আহিলের কোল থেকে আদনানকে এক টানে নিজের কোলে নিয়ে নিল। আদনানও এবার আর এতটুকু পিছিয়ে গেল না, ও মায়ের গলা দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ছোট ছোট পা দুটো নমির কোমরে পেঁচিয়ে একবারে লেপ্টে রইল। নমি বিছানায় বসে আদনানের সারা মুখে, কপালে, 2 গালে পাগলের মতো চুমু খেতে লাগল। ওর মনে হচ্ছিল কত জনম পর ও যেন নিজের হারিয়ে যাওয়া স্পন্দনটা ফিরে পেয়েছে। ওকে আদর করতে করতেই বিটবিট করল, কোথায় চলে গিয়েছিলে? আমার কলিজা ছাড়া আমি থাকতে পারি? আর কোথাও যেতে দিব না মায়ের কাছ থেকে। নমির চোখ দিয়ে এখনও পানি গড়িয়ে পড়ছে। আদনানকে বুকে জড়িয়ে নিল। মায়ের বুকের ওম পেয়ে আদনান আরও সেটিয়ে গেল। মায়ের কোলে মুখ গুজে শান্ত হয়ে পড়ে রইল। আহিল খাটের একপাশে বসে পরম তৃপ্তি নিয়ে মাছেলের এই ভালোবাসার দৃশ্যটা দেখছিল। নমির ভরসার জায়গা রক্ষা করতে পেরেছে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ফোনে কিছু মেসেজ ঘাটাঘাটি করে উঠে দাঁড়াল। নমিকে এখনও আদনানকে কোলে নিয়ে বসে থাকতে দেখে বলল, এবার ওকে একটু ফ্রেশ করিয়ে দেওয়া দরকার নমি। ওর গায়ে বাইরের ধুলোবালি লেগে আছে। ওর পেটে বোধহয় চড়া খিদেও আছে, সারা রাস্তায় মুখে কুলুপ এঁটে বসেছিল। কিচ্ছু মুখে দেয়নি। সে কখন থেকে পেটে কিছু পড়েনি। আহিলের কথায় নমির হুঁশ ফিরল। ও আদনানের ধুলোমাখা জামা আর উস্কো চুলের দিকে তাকিয়ে আবার চোখ ভরে উঠল ওর। আসলেই তো ছেলেটার যত্ন নেওয়া দরকার এখন।
নমি ওভাবেই আদনানকে কোলে নিয়ে বিছানা থেকে নামতে চাইল, কিন্তু তীব্র শারীরিক ক্লান্তি আর সিডেটিভের রেশ থাকার কারণে ওর পা দুটো একটু টলে উঠল। আহিল চট করে ছুটে এসে নমির কনুই ধরে ওকে সামলে নিল। নমির কোল থেকে আদনানকে নিজের এক হাতে তুলে নিল, আর অন্য হাত দিয়ে নমিকে ধরে বিছানায় বসিয়ে দিল। তুমি বসো। আমি ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি, তুমি এখনো দুর্বল। তুমি একটু আম্মুকে বলো ওর জন্য দুধ আর খাবার গরম করতে। নমি কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। আহিল আদনানকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। যেতে যেতে আদনানকে ফিসফিস করে বলল, কী রে বাঘের ছানা, আম্মির কাছে গিয়ে তো বাবাকে ভুলেই গেলি। চকলেটটা কিন্তু আমার পকেটেই আছে। আদনান আহিলের গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠল সেই চেনা, প্রাণবন্ত হাসি। নমি খুব দ্রুত খাবার নিয়েও এলো। আদনানকে নিয়ে ফ্রেশ হয়ে বেরোতেই নমি আদনানকে বিছানায় বসিয়ে খাওয়াতে নিল। আহিল একটু সরে এসে দাঁড়াল। একটু খেয়াল রাখল ওদের উপর, তারপর নমি আদনানকে খাওয়াচ্ছে দেখে ও খুব সাবধানে কোমর থেকে পিস্তলটা বের করে আলমারির তাক খুলে গোপন এক ড্রয়ারে রাখতে গেল। হঠাৎ পেছন থেকে শোনা গেল নমির কণ্ঠ। ওটা কি? এভাবে ওই পাশে রাখছেন কেন? আহিল চমকে উঠতেই নমি মুখ চেপে বলে উঠল, অস্ত্র, অস্ত্র। নমির উচ্চস্বরের আওয়াজে আহিল তড়িঘড়ি করে রুমের দরজা বন্ধ করে ওর দিকে এগিয়ে আসল। আস্তে। কি করছ? চিল্লিয়ে সবাইকে জানাবে নাকি? নমি কাঁপতে কাঁপতেই চোখ বটবট করে বলল, ওটা, ওটা তো, এটা আপনার কাছে কি করে আসতে পারে? আদনান ওদের দিকে তাকাচ্ছে। ওরা দুইজন কি বলছে তা বোঝার চেষ্টা করছে বোধহয়। আহিল একবার ওর দিকে তাকিয়ে বলল, তুমি আগে আদনানকে খাইয়ে দাও। ছেলেটার পেটে কিছু পড়েনি। আমি তারপর তোমাকে সব বলবো। না, আগে বলেন। আপনি একজন ডক্টর, তাহলে আপনার কাছে কিভাবে এটা আসলো? আসলে আপনি কে? কি করেন এটা নিয়ে? আহিল ছোট্ট করে শ্বাস ছেড়ে বলল, দেখে যখন নিয়েছ আমি কিছুই লুকোব না। তুমি আদনানকে খাই যে ঘুম পাড়িয়ে দাও, আমি এসে সব বলছি তোমাকে। প্লিজ এখন আর কথা বাড়িও না। আদনানকে দেখো খুব ক্লান্ত লাগছে। নমি আদনানের দিকে তাকাল। আসলেই তো, বাচ্চাটার গোল গোল চোখ দুটো ঘুমে আর ক্লান্তিতে চলে আসছে, তবুও ও মা বাবার মুখের দিকে তাকিয়ে সবটা বোঝার চেষ্টা করছে। আদনান কোথায় যেন বেরিয়ে গেল। নমি নিজের ভেতরের কম্পন কমানোর চেষ্টা করে ওকে খাওয়ানো মনোযোগ দিল। বাটির শেষ চামচ ওকে খাইয়ে দিয়ে বলল, আরেকটু আনি? আদনান মাথা নেড়ে বলল, খাবো না। নমি ওর মুখ ধুয়ে দিয়ে ওকে বলল, তুমি শুয়ে থাকো মা, চট করে আসছি। হ্যাঁ? আদনান মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। পরপর বিছানায় গা এলিয়ে দিল। নমি মলিন চোখে চেয়ে তা দেখল। বাচ্চাটা বেশ নরম হয়ে গেছে। ও দ্রুত গিয়ে বাটি গ্লাস রান্নাঘরে রেখে আবার ফিরে এলো। আদনানের চোখ তখন ঘুমে ঢুলুঢুলু। নমি ওকে ঠিকভাবে শুইয়ে দিয়ে ওর মাথার পাশে বসে চুলে বিলি কেটে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আদনান গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। নমি ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়াল। এত কিছুর মধ্যেও আহিলের অস্বাভাবিক সেই সময়ের কথা মাথা থেকে যাচ্ছে না। সে আবার কোথায় গেল? এখনও আসছে না কেন? আহিলের থেকে জানতে না পারলে ওর ঘুম হবে না আজকে। একটু পর দরজা খোলার শব্দ হল। তখন নমির চোখ লেগে এসেছিল প্রায়, কিন্তু মস্তিষ্ক তো তাড়া দিচ্ছে, তাই ঘুমের মধ্যেও সে এসব ভেবে চলেছে। আহিল দরজা খুলে ভেতরে আসতেই দেখল মা ছেলে ঘুম। নমি এলোমেলো হয়ে আতশোয়া হয়ে ঘুমিয়ে আছে। আহিল হাতের ঘড়ি খুলতে খুলতে বিটবিট করে বলল, ঘাট ব্যথা হয়ে যাবে যেভাবে শুয়ে আছে। ও এগিয়ে এসে নমিকে ধরে সোজা করে শুইয়ে দিতে গেলে ফট করে চোখ খুলল নমি। আহিল কিছুটা অপ্রস্তুত হল বটে। সে ওকে ছেড়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বলল, এমনভাবে ঘুমাচ্ছিলে আরেকটু হলে ঢলে মেঝেতে পড়তে, তাই ঠিক করে দিচ্ছিলাম। বলতে বলতেই আহিল শার্ট খুলে অন্য শার্ট নেওয়ার জন্য আলমারি খুলল। নমি বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। আহিলের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি ওই টপিক এড়িয়ে যাচ্ছেন। আপনি কিন্তু বলেছেন ফিরে এসেই সব বলবেন। আহিল না বোঝার মতো করে শুধাল, কোন টপিক? এবার ক্ষেপে গেল নমি। জলে উঠে বলল, কি শুরু করেছেন আপনি? আদনানকে কোথায় পেয়েছেন তা তো বলেননি, আবার আপনার কাছে পিস্তল কিভাবে এসেছে সেটা বললাম, আর নাটক করে যাচ্ছেন। আহিল এবার ঘুরে দাঁড়াল। হাতের শার্ট কাঁধে ঝুলিয়ে বলল,
নাটক করলাম কোথায়? আমি একজন সাধারণ নাগরিক, আমার সুরক্ষার জন্য আমি এটা রাখতেই পারি। নমি অবাক হয়ে বলল, একজন সাধারণ নাগরিকের সুরক্ষার জন্য অস্ত্র? আহিল ঠোঁট চেপে হাসছে দেখে নমির রাগ লাগল। মুখ কুঁচকে চলে আসতে গেলে হাত টেনে ধরল আহিল। হেসে বলল, আচ্ছা আচ্ছা, বলছি তো, রাগ করতে হবে না। ঠান্ডা মাথায় গরম গরম চা খেতে খেতে বলি। নমি চোখ গরম করে তাকালো আহিলের একের পর এক নাটকীয় কথা শুনে। আহিল ভটকে গিয়ে বলল, না থাক, খালি মুখেই বলছি। এটলিস্ট বসো, বসে কথা বলি। নমিকে টেনে জোর করে বসিয়ে নিজেও বসল পাশে। হাসি মজা ছেড়ে ও এবার সিরিয়াস হল। ওর চেনা ঠাট্টা তামাশার খোলসটা আস্তে আস্তে খসে পড়ে সেখানে ভর করল এক অদ্ভুত নির্লিপ্ত শান্ত ভাব। নমি দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু তো তোমাকে বলেছেই যে আমি এককালে রাজনীতি করতাম। নমি মাথা নাড়ল। যখন এডমিশন চলে তখন আমি এসব থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিলাম। লাইফে ক্যারিয়ার গড়তে হবে এই চিন্তায় হয়তো। যখন আমি মেডিকেলে চান্স পাই তখন আমি পুরোপুরি রাজনীতি থেকে দূরে। কিন্তু ওই যে রাজনীতি একটা নেশা, ওই নেশাটা তো রক্তে মিশেছিল। পুরোপুরি কি আর মুছে ফেলা যায়? তবে মেডিকেলে ঢোকার পর রাজনীতির নোংরা মারপ্যাচে জড়ানোর ইচ্ছেটা মরে গিয়েছিল। কিন্তু ক্রাইম ইনভেস্টিগেশন, হিউম্যান সাইকোলজি আর ফরেন্সিকের প্রতি আমার একটা অন্যরকম মেধা আর মারাত্মক ঝোঁক ছিল। এক নাগাড়ে কথাটা বলে একটু বিরতি নিল সে। নমি অপলক তাকিয়ে। তার চোখ বলছে সে পরের সত্যি জানার জন্য কৌতূহলী হয়ে আছে। আহিল আবার বলল, বছরখানেক ঝোঁকের বসে খুব জটিল কেসের ময়নাতদন্তের রিপোর্ট বা অপরাধীদের সাইকোলজি আমি নিখুঁতভাবে ধরার চেষ্টা করি। অন্যদের তুলনায় আমি কিছুটা এগিয়েও থাকি। এক বড় ভাইজের মাধ্যমে আমার এই স্কিলটা ক্রাইম ব্রাঞ্চের একটা স্পেশাল উইংয়ের নজরে আসে, যার কারণে সেকেন্ড ইয়ারে ওঠার পর ওরাই আমাকে আন্ডারকাভার হিসেবে একটা স্পেশাল মেডিকেল সোর্স উইংয়ে হায়ার করে। নমি হাঁ করে তাকিয়ে আছে। আহিল হেসে হাত দিয়ে ওর মুখ বন্ধ করে দিয়ে বলল, এবার মুখে মাছি ঢুকে যাবে। নমির হুঁশ ফিরলে সে স্বাভাবিক হয়ে বলল, আপনি প্রথম দ্বিতীয় বর্ষে, মানে 1, 2, 3। নমিকে গুনতে দেখে হেসে ফেলল আহিল। ওর মাথায় হালকা করে টোকা দিয়ে বলল, বেশি না 9 বছর। 9 বছর আপনি এই গোপন কথা লুকিয়ে রেখেছেন? আহিল কাঁধ উঁচিয়ে বলল, 9 বছর লুকাবো কেন? আমি যখন সেখানে ছিলাম তখন লুকিয়েছি, এখন আমি এইসব কিছু করি না, আমি একজন সাধারণ ডক্টর। নমি বুঝতে না পেরে অবুঝের মতো করে তাকালে আহিল আবার বলল, তখন আমি খুব মাঝামাঝি বা ছোট পদেই ছিলাম, তবে আন্ডারকাভার এজেন্ট হিসেবে আমার নিরাপত্তার জন্যই অফিসিয়ালি এই লাইসেন্সড পিস্তলটা আমাকে দেওয়া হয়েছিল। পেজ তাবাস্সুম তাজওয়ারি। কিন্তু কয়েক মাসের মাথায় আমি এসব থেকে বেরিয়ে আসি একদম সাধারণ ডক্টর হওয়ার চিন্তা নিয়েই। তবে পুরোপুরি ছাড়িনি কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ওই ক্রাইম ব্রাঞ্চের বড় ভাইয়েরা যখন খুব জটিল কোনো কেসে আটকে যেত, তখন অফিসিয়ালি না হলেও অনফিসিয়ালি আমার সাহায্য নিত বা আমাকে ডাকে, তখন আমি না করতে পারি না। নমি ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কিন্তু আপনি মাত্র কয়েক মাসের মাথায় অমন একটা রোমাঞ্চকর কাজ থেকে হুট করে কেন বেরিয়ে আসলেন? আহিলের মুখের সেই হালকা হাসির রেখাটা নিমেষেই মিলিয়ে গেল। আহিল অত্যন্ত ভারী গলায় বলল, সেকেন্ড ইয়ারে থাকার সময় একটা আন্ডারকাভার মিশনে এমন একটা দুর্ঘটনা ঘটেছিল নমি, যা নেওয়ার মতো মানসিক শক্তি তখন আমার ছিল না। মেডিকেল সোর্স হিসেবে আমার কাজ কিন্তু সরাসরি কোনো অপরাধী ধরা বা মারামারি করা ছিল না। আমার কাজ ছিল শুধু পর্দার আড়ালে থেকে তথ্য জোগাড় করা আর ফরেন্সিক অ্যানালাইসিস করা। একদিন হঠাৎ করেই অন্য কোনো সোর্সের ভুলের কারণে পুলিশ বা ক্রাইম ব্রাঞ্চের মেইন টিম সেখানে হুট করে হানা দেয়, আর অপরাধীরা যখন চারদিক থেকে কোণঠাসা, তখন ওখান থেকে পালাতে ওরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ওই ক্রসফায়ারের মাঝখানে পড়ে যায় আমারই মেডিকেল কলেজের এক ক্লাসমেট, যে ওই এলাকার একটা ফার্মেসিতে পার্ট টাইম কাজ করত। বলে একটা ধোক গিলল, তারপর আবার বলল, অপরাধীদের ছোড়া একটা বুলেট সোজা এসে ওর বুকে লাগে। আমার একদম চোখের সামনে ও ছটফট করে মাটিতে লুটিয়ে পড়েছিল। একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে যার মূল ধর্ম মানুষের জীবন বাঁচানো, অথচ সেদিন একজন সাধারণ ছাত্র হিসেবে আমার কাছে ওকে বাঁচানোর মতো পর্যাপ্ত জ্ঞান বা মেডিকেল ইকুইপমেন্ট কোনোটাই ছিল না। চারদিকে তখনও গুলির শব্দ হচ্ছে, আমার কোমরে পিস্তল গোজা, অথচ আমার চোখের সামনে আমারই বন্ধু রক্তক্ষরণ হয়ে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল।
আমি আমার এই হাত দুটো দিয়ে ওর ক্ষতস্থান চেপে ধরেও ওর প্রাণটা আটকে রাখতে পারিনি। আহিল একটু থামল। ওর কণ্ঠস্বর হালকা কেঁপে উঠল পরের কথা বলতে গিয়ে। ওই তীব্র অসহায়ত্ব, অপরাধবোধ আর ট্রমা আমি নিতে পারিনি নওমি। নিজের প্রতি এক তীব্র ঘৃণা জন্মে গিয়েছিল যে অস্ত্র মানুষের জীবন কেড়ে নেয় তা আমার কোমরে জ্বলজ্বল করছে, অথচ যে বিদ্যা দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় তা তখনও আমি পুরোপুরি শিখতেই পারিনি। ওই রাতেই আমি আন্ডারকাভারের আইডি কার্ড আর পিস্তলটা নিয়ে এসে আলমারির এই গোপন ড্রয়ারে লক করে দিই। ডিপার্টমেন্টকে জানিয়ে দিই আমি আর পারছি না। সেই থেকে আমি কেবলই একজন সাধারণ ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচিয়ে নিজের ভেতরের সেই পুরনো ক্ষত আর অক্ষমতার প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে গেছি। কথাগুলো শেষ করে আহিল হুট করে উঠে দাঁড়াল। নরমসরম রূপ উবে গিয়ে ওর চেহারায় ভর করল হিংস্র চাহনি। কিন্তু আজ যখন আমার কলিজার টুকরো আদনানকে কেউ এভাবে ছিনিয়ে নিয়ে গেল, তখন আমার প্রতিজ্ঞার দেয়াল এক সেকেন্ডে ভেঙে গুঁড়ো হয়ে গেছে নওমি। নিজের সন্তানের সুরক্ষার জন্য, তাকে অক্ষত তোমার কোলে ফিরিয়ে আনার জন্য আমি এমন হাজারটা প্রতিজ্ঞা এক লহমায় ভেঙে আবার সেই পুরনো আহিল হয়ে যেতে পারি। আমার তেজ আগের মতোই আছে। শুধু আমি সেসব লুকিয়ে রাখি। আহিলের ইস্পাতকঠিন চোখের দিকে তাকিয়ে নওমি নির্বাক হয়ে বসে রইল। কি বলবে খুঁজে পাচ্ছে না সে। আহিল জানালার দিকে ফিরে আবার বলল, তুমি যখন চলে গিয়েছিলে তখন আমি নিজেকে ব্যস্ত রাখতে মাঝে মাঝে যেতাম। চেষ্টা করতাম মাইন্ডকে ওদিকে ঘুরিয়ে রাখতে। তুমি চলে যাওয়ার পর আমার এই ঘরটা যখন মরুভূমি হয়ে গেল, তখন একলা ঘরে ওই শূন্যতা আমি সহ্য করতে পারতাম না নওমি। নিজেকে পাগল হওয়া থেকে বাঁচাতে, তোমার স্মৃতিগুলো থেকে সাময়িক মুক্তি পেতে আমি আবার ওই বিপজ্জনক দুনিয়াটায় পা বাড়াতাম। খুব জটিল কোনো মার্ডার কেসের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস বা ড্রাগ র্যাকেটের পেছনের মাস্টারমাইন্ডকে ধরার জন্য যখন মাথা খাটাতাম, তখন কয়েক ঘন্টার জন্য হলেও তোমার চলে যাওয়ার কষ্টটা মাথা থেকে দূরে থাকত। আহিলের গলায় একটা চাপা হাহাকার স্পষ্ট ফুটে উঠল। জানালার ওপাশে থাকা নিশ্ছিদ্র অন্ধকারের দিকে তাকিয়ে ও আবার একটা দীর্ঘশ্বাস ফেল। অনেকে ভাবত ডক্টর আহিল বড্ড কাজের পাগল, দিনরাত শুধু হসপিটাল আর পেশেন্ট নিয়ে থাকে। কিন্তু কেউ জানত না, এই চাদর ঢাকা সাধারণ ডাক্তারটার ভেতরে একটা ছটফটে মানুষ লুকিয়ে আছে, যে প্রতি রাতে অপরাধীদের ডায়েরি ঘেটে নিজের ভেতরের ক্ষতটাকে ভুলে থাকার চেষ্টা করে। আজ প্রকৃতি বুঝিয়ে আমার সেই পুরনো পরিচয়টাকে আবার জোর করে টেনে বের করল। আহিলের এই কথাগুলোই কি ছিল জানে না নওমি, কিন্তু এই প্রথমবার ভেতর থেকে মনে হলো আহিল বোধহয় ওর চেয়ে বেশি কষ্ট পেয়েছে। ও ধীরে ধীরে বিছানা থেকে নেমে আহিলের পেছনে গিয়ে দাঁড়াল। কোনো কথা না বলে ও দুই হাত দিয়ে পেছন থেকে আহিলকে জড়িয়ে ধরল, নিজের মুখটা চেপে ধরল ওর চড়া পিঠে। হুট করেই নওমির এই আকস্মিক আলিঙ্গনে আহিল কিছুটা চমকে উঠল। ওর শরীরের সমস্ত শক্ত হয়ে থাকা পেশিগুলো এক পলকে শিথিল হয়ে এল। তন্মধ্যে শোনা গেল ফুপানোর আওয়াজ। আই অ্যাম সরি আহিল। আমি আপনাকে কত ভুল বুঝেছি। কত কথা শুনিয়েছি। হুট করে এমনভাবে পেছন থেকে নওমি জড়িয়ে ধরে কাদায় ভরকে গেল আহিল। পরক্ষণেই আলতো হেসে পেছন ফিরল সে। নওমির গালে হাত দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, পাগলি একটা। কাঁদছ কেন? এই যে একটু আগে বাঘিনীর মতো গর্জন করছিলে, সেই তেজটা হুট করে কোথায় গেল? ইয়ার্কি করবেন না একদম। আমি সিরিয়াসলি সরি বলছি। আহিল কিছুটা ঝুঁকে গেল। সেভাবেই বলল, আমি কি আপনার সরি চেয়েছি? কিসের জন্য সরি বলছেন? নওমি এবার চোখ তুলে তাকাল। মলিন মুখে বলল, 3 বছর আগে যদি না বুঝে কিছু না জিজ্ঞেস করে চলে যেতাম তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো, তাই না? ভুলটা বোধহয় আমারই বেশি ছিল। আপনি এত চেষ্টা করার পরও আমি মানিয়ে নিতে পারছি না জেন। আপনার খারাপ লাগে আমি বুঝতে পারি। আদনান হারিয়ে যাওয়ার পরও আমি হুঁশ জ্ঞান খুইয়ে আপনাকে বলেছি, আপনি আমাদের ফিরিয়ে এনেছেন বলে এমন হয়েছে। কতটা পাষাণ আমি। আর আপনি কি না আমার জন্য আদনানকে খুঁজে এনেছেন? তার জন্য সরি শব্দটা অনেক ছোট, কিন্তু আমার যে আর বলার মতো কিছুই নেই। আহিল ওর চোখের পানি মুছে দিয়ে এতগুলো বছর পর প্রথমবারের মতো নওমির কপালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো, তারপর খুব আদুরে গলায় বলল, ধুর, ভুল দুজনেরই ছিল। তুমি তো ফিরে এসেছ, এবার দুজনই চেষ্টা করছি তো সব আগের মতো করার। এসব নিয়ে মন খারাপ করবে না একদম। আর আমি তোমার জন্য আদনানকে ফিরিয়ে এনেছি, কে বলেছে? আদনান আমারও ছেলে, আমার জন্যও আমি ফিরিয়ে এনেছি। তোমার শরীর আমার লাগবে না। আমাকে অন্য কিছু দিও। নওমি অবুঝের মতো বোকা কণ্ঠে বলল,
আমার কাছে কিছু নেই, কি দিব আমি? নমির গালে হাত রেখে ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে আহিল বলল। কে বলল তোমার কাছে কিছু নেই নমি? 3 বছর আগে তুমি যখন আমার উপর অভিমান করে চলে গিয়েছিলে, তখন তুমি শুধু নিজে যাওনি, আমার হাসি খুশি চঞ্চল রূপটা, আমার বেঁচে থাকার ইচ্ছেটা, আমার পুরো পৃথিবীটাই নিজের সাথে করে নিয়ে গিয়েছিলে। আহিল একটু থামল। ওর আঙুলগুলো নমির গাল বেয়ে নামা অশ্রুকণাগুলো যত্ন করে মুছে দিয়ে আবার বলল। আমাকে তোমার ওই ছোট্ট সরিটা দিতে হবে না। তার বদলে আমি আরও বেশি কিছু চাই। কি? ভালোবাসা, বিশ্বাস। আমাকে শুধু তোমার ওই হারানো ভালোবাসা আর বিশ্বাসটুকু ফিরিয়ে দাও। আমাকে তোমার হাতটা শক্ত করে ধরার অধিকারটুকু দাও, যাতে আগামী দিনে কোনো ঝড় এলেও তুমি আমার বুক থেকে ছিটকে না যাও। আর কিচ্ছু চাই না আমার। শুধু তুমি আর আদনান আমার এই শূন্য খাঁচায় আজীবন থেকে যাও, পারবে না এইটুকু দিতে? ও আর নিজেকে সামলাতে পারল না। আহিলের কপাল থেকে নিজের কপালটা সরিয়ে ও 2 হাতে আহিলের গলা জড়িয়ে ধরে ওর চওড়া বুকে মুখ লুকাল। এতক্ষণের চাপা কান্নাটা এবার বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো ওর। আহিল একটু হেসে একটা গভীর তৃপ্তির শ্বাস ফেলে নমিকে নিজের বাহুডোরে শক্ত করে বেঁধে নিল। এক হাত ওর পিঠে আর অন্য হাতটা নমির রেশমি চুলে ডুবিয়ে দিয়ে ওকে নিজের বুকের সাথে আরও মিশিয়ে ধরল। 3 বছর এই বুকটা কতটা শূন্য ছিল, তা আজ নমির এই কান্নামিশ্রিত আলিঙ্গনটার কারণেই সবচেয়ে ভালো টের পাচ্ছে। নমি ওভাবেই উত্তর দিল অস্ফুট স্বরে। দিতে পারব, অবশ্যই পারব। আহিল হাসল, আলতো করে নমির চুলের ভাঁজে চুমু খেয়ে ফিসফিস করে বলল। কেঁদো না নমি। তোমার এই কান্না যে আমার বুকটা ঝাঁঝরা করে দেয়। আমি তো তোমাকে কাঁদতে দেখার জন্য এই কথাগুলো বলিনি। নমি আহিলের বুকেই মুখ গুজে রেখে ভাঙা গলায় বলল। আমি আর কোথাও যাব না আহিল। আর কখনো আপনাকে একা ফেলে যাব না। আপনি যেতে বললেও যাব না। এইটুকু অধিকার আমি আপনাকে আজীবন দিয়ে রাখলাম। নমির মুখে এমন স্বীকারোক্তি শুনে মনপ্রাণ জুড়িয়ে গেল আহিলের। সে হাসল, শুধু কিছুই বলল না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। নমির কান্নার তোপ কমে আসলে আহিল ওর কানের কাছে মুখ নিয়ে বলল। হয়েছে কাদা? এই বুকটা তো তোমারই নামে সিল মেরে দেওয়া আছে। নমি কিছু বলল না। আহিল ওকে বুক থেকে তুলে কপালে উষ্ণ ভালোবাসার পরশ দিয়ে বলল। আহিল থাকতে নমি আর আদনানের গায়ে একটা আঁচড় লাগারও সুযোগ নেই। নিজের জানটার ক্ষতি আমি কিভাবে করব বলো? এই জানটা তো এখন আর শুধু আমার একার নয়, এটা তো অন্য কারো কাছে বন্ধক রাখা, তাই না? নমি লাজুক হেসে মাথা নুইয়ে ফেলল। আহিল ওর লাজে রক্তিম চেহারা দেখে হেসে ফেলল। খেয়েছ? সারাদিন তো কিছু খাওনি। চলো খেয়ে ঘুমাবে। নমি মাথা নেড়ে সায় দিল। পরক্ষণে আবার জিজ্ঞেস করল। এবার তো বলুন, আদনানকে কোথায় পেয়েছেন? কি হয়েছিল ওর? আচমকাই আহিলের চোয়াল শক্ত হয়ে এলো। সেটা কালকে জানাব। এত কিছু এই ছোট মাথায় নেওয়ার কোনো দরকার নেই। চলো খেয়ে আসি। নমি আর কথা বাড়াল না। আহিল যেহেতু আশ্বস্ত করেছে, নিশ্চয় সেহেতু ও চুপ থাকায় শ্রেয় মনে করল। ওরা খেতে গেল। খাওয়ার মাঝে আহিলের চাচি বলল। আমাদের সন্ধ্যায় বেরিয়ে যেতে দিলে ভালো হতো আপা। এই রাতে যেতে অনেক বেগ পোহাতে হবে। কেন চাচি? আজ কেন যাবেন? আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার চাচার নাকি কি কাজ পড়েছে। আহিল খেতে খেতেই বলল। আজকে থাকবেন চাচি। কেউ কোথাও যাবেন না। আগামীকাল কাজ আছে। কি কাজ? সকলের কৌতূহলী দৃষ্টি আহিলের উপর। আহিল নির্বিকার জবাব দিল। সেটা কালকেই বলবো, কিন্তু আপনারা আজ থাকছেন। আহিলের কথা আর কেউ ফেলল না। পরের দিন সকালে ড্রয়িং রুমে সকলে জড়ো হয়ে আছে। সকলের চোখে মুখে কৌতূহল, শুধুমাত্র দুজন মানুষ বাদে। এক আহিল, যার মধ্যে ভাবসাব নির্বিকার, অন্যদিকে আহিলের চাচা, যার মতিগতি ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু খুব অস্থির তিনি। বারবার এক কথায় আওড়াচ্ছেন। আহিল বাবা, সকাল তো হয়ে গেল। এবার আমাদের যেতে দাও। শহরের ওদিকের ব্যবসাটা তো আমাকেই দেখতে হয়, অনেক জরুরি কাজ আটকে আছে। আহিল সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে হাসল। ব্যবসার কাজ তো আজীবনই থাকবে মেজো চাচা। কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল। একটু পরেই আমাদের বাড়িতে কয়েকজন বিশেষ অতিথি আসছেন। ওনারা এলে সবার সামনে একটা জরুরি হিসেব নিকেশ চুকানো হবে। তাই ভাবলাম, পরিবারের বড় সদস্য হিসেবে আপনার থাকাটা বড্ড প্রয়োজন। কি আছে আজকে?
কিসের হিসেব নিকেশ? আহিল এবার নিজের ফর্মে ফিরল। দুই হাত বুকে বেঁধে সরাসরি ওর মেজ চাচার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, কেন করলেন চাচা এমন? আপনার সাথে তো কোনো কালেই আমার শত্রুতা ছিল বলে আমার মনে পড়ে না। বাড়ির সবাই যেন আকাশ থেকে পড়ল। কিসের কথা বলছে? কিসের শত্রুতা? আহিলের মেজ চাচা উঠে দাঁড়িয়ে বলল, কি বলছ কি? হ্যাঁ, কিসের শত্রুতা? কি করেছি আমি? বুঝতে পারছেন না? আহিলের নির্বিকার জবাবে এবার মুখ খুলল ওর মেজ চাচি। কি হয়েছে আহিল? কিসের কথা বলছ তুমি? পরিষ্কার করে বলো। আহিল এবার বাড়ির সবাইকে এক পলক তাকাল। সবার চোখে মুখে উপচে পড়া বিস্ময়। সে অত্যন্ত শান্ত গলায় বলল, কাল থেকে তো সবাই আদনানের নিখোঁজ হওয়ার কথা জিজ্ঞেস করে করে মুখে ফেনা তুলে ফেলেছ। তো শোনো, কে করেছে এই কাজ? আহিলের এই নাটকীয়তায় সবাই শোনার অপেক্ষা করছে। আদনানকে কিডন্যাপ করিয়েছে মেজ চাচা। আহিলের এই একটা মাত্র বাক্যে পুরো ড্রয়িং রুমে নীরবতা নেমে এল। সবাই একদম পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। কয়েক সেকেন্ড কারও মুখ থেকে একটা শব্দও বের হল না। নীরবতা ভেঙে মেজ চাচি প্রথম চিৎকার করে উঠলেন, এসব কি কথা বলছ তুমি আহিল? তোমার মেজ চাচা আদনানকে কিডন্যাপ করিয়েছে মানে? ওনার নিজের ভাইয়ের নাতি হয় ও। তোমার মাথা ঠিক আছে তো? আহিল ঠান্ডা স্বরে বলল, আপন নাতি তো নয়। এই কথা যেন বিষ ঠেলে দিল। আহিলের চাচি উঠে দাঁড়িয়ে বলল, কি বলতে চাইছ তুমি? উনি তোমাদের আপনার চেয়ে কম দেখেছে কখনো? মেজ চাচা যেন সুযোগ পেয়ে মুখ খুল। মিথ্যে, সম্পূর্ণ বানোয়াট কথা। নিজের আপন চাচার উপর এমন নোংরা অপবাদ দিতে তোমার একটুও লজ্জা করল না আহিল? কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, মুখ দিয়ে বললেই হল। আহিল সোফা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল। শার্টের কোনা টেনে ঠিক করতে করতে বলল, প্রমাণ ছাড়া ডক্টর আয়লান কোনো প্রেসক্রিপশনও লেখে না, আর এটা তো আমার কলিজার টুকরোর জীবনের ব্যাপার। আহিলের মা আহিলের পাশে এসে দাঁড়িয়ে বললেন, কি বলছিস এসব আহিল? তোর মেজ চাচা কেন এমন করবে? মা প্লিজ, তোমরা জানো আমি কারণ আর প্রমাণ ছাড়া কিছু করি না বা বলি না। ঘরের এক কোণে নীরব হয়ে দাঁড়িয়ে আছে নওমি। কিছুই যে তার মাথায় ঢুকছে না। এতদিন সে ভেবেছে যে কল দিয়েছে সে আদনানকে নিয়েছে, কিন্তু আহিল বলছে তার চাচা। তাহলে কি সেই লোক? হিসাব মিলছে না। তার চাচা কেন তাদের টার্গেট করবে? কিসের স্বার্থ? আগে তো ওর চাচা ওকে খুব স্নেহ করত। এসব ভাবতে ভাবতে আহিল বলল, শান্ত হয়ে বসেন। আমি সব প্রমাণ এক এক করে আপনাদের দেখাব। আশা করছি প্রমাণ দেখে দ্বিমত করার কিছু থাকবে না। কিন্তু চাচার এই কাজের পেছনে কি কারণ সেটা না জেনে আমি আজকে ছাড়ছি না। নেক্সট আর সুন্দর হয়েছে ছাড়া আর গঠনমূলক মন্তব্য করতে পারেন না।